2024 সাল। কখনো ভাবিনি এই বছরে এসে এত কিছু দেখা লাগবে, আর কখনো এটাও ভাবিনি যে আমাদের পরবর্তী প্রজন্মকে এটা আমরা বলতে পারবো যে আমাদের সময় আমরাও স্বাধীনতা দেখেছি। কিন্তু কিভাবে? পুরো বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, তার সাথে টোটাল কারফিউ। এই সময়তে আমরা কি করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে যখন ইন্টারনেট কানেকশন বন্ধ হয় তার 4 দিন পর আমরা এটা রিয়েলাইজ করি যে ইন্টারনেট কানেকশন আর আসবে না। 4 দিন ধরে আমরা ওয়েট করছিলাম, নর্মাল ভাবতেছিলাম যে না নেট আসবে, আজকে আসবে, কালকে আসবে, এমন করতে করতে 4 দিন হয়ে গেছিল। কিন্তু 4 দিন পর আমরা রিয়েলাইজ করতে পারি যে এটা কোনো নর্মাল বিষয় ছিল না, এটা একটা ক্র্যাকডাউন ছিল সরকারের পক্ষ থেকে। গাইজ, এখন তোমাদের সাথে শেয়ার করব ওই ক্লিপগুলা যখন বাংলাদেশে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, তখন আমরা কি কি করেছিলাম, কিভাবে করেছিলাম, আর তখন আমাদের মাইন্ডে কি চলতেছিল। ভাই বিশ্বাস করো, তখন সত্যি মনে হইতেছিল যে আমরা 90 দশকে ফিরে গেছি। বর্তমানে আমাদের যে জেনারেশন এটা কিন্তু ইন্টারনেটের উপরে খুবই নির্ভরশীল, এবং আমরা সেই টাইমে বাংলাদেশের অবস্থা সম্পর্কে যে নিউজগুলো পাইতেছিলাম ভাই, ওগুলা শোনার পর আমাদের মতো প্রত্যেকটা ছেলের মাথায় হ্যাং হয়ে গেছিল, কারণ ওগুলো এতই ডিসগাস্টিং ছিল এবং খুবই টেরিফাইং ছিল। এন্ড আমাদের মতো ছেলেপেলেরা এর আগে এত ভয়ানক জিনিস শুনতেই পারে নাই। লাইক যুদ্ধের পরে অনেক ম্যাচিউর মানুষও এত ভয়ানক জিনিস শুনতে পারে নাই, কারণ মানুষের সাথে এত সহিংসতা হইতেছিল যেটা আমরা নিজেদের কানে শোনার পরও বিলিভ করতে পারতেছিলাম না। তো চলো এখন ওই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি যেগুলো ইন্টারনেট যাওয়ার পর আমরা শুট করছিলাম। আজ 4 দিন বাংলাদেশে কোনো ইন্টারনেট কানেকশন নেই। আজকে হলো 21 তারিখ। এখন বাইরে যাওয়া অবস্থাটা দেখাই, আমাদের এলাকার অবস্থাটা দেখাই যে কি চলতেছে, আমাদের এলাকার পোলাপাইনরা কি করতেছে, কারণ আজকালের পোলাপাইন সব থাকে অনলাইনে। তো চলো যাওয়া যাক ভাই। শুট শুট একটা ফল খালি পায়ে পাইছে করে এগুলাই হইতাছে অফলাইনে। বয়স্ক থেকে শুরু কইরা বুড়া বুড়া নাদান যেটি ডিম দানো ফুটবল বাইরে না ওডিও ফুটবল খেলতেছে। আচ্ছা ভাইয়া, অফলাইনে কেমন লাগতেছে? এত পোলাপাইন যারা ঘুমের থেকে উঠে না তারা আজকে তোমার সাথে ফুটবল খেলতেছে। অনেকটা ভালো, সবাইরে কল দেয়া বের করা, মানে মেসেজ দেওয়া যায় না, সবাইরে কল দিতে হয়, ফোনে টাকা রাখতে হয়। ঘটনা হয়েছে আর এক সপ্তাহ যদি নেট কানেকশন এমনই থাকে ভাই, পোলাপাইন পাগল হয়ে যাবে, শিউর পাগল হয়ে যাবে। এখন বাজে মাঠে আইছিলাম 11টা 11:30টার দিকে। এখন বাসায় যাইতেছি, নামাজে যাব, কারণ এখানে থেকে লাভ নেই। ঠিক আছে, ওরও চলে যাইতেছে একের পর এক সবাই। ওয়েলকাম ব্যাক গাইজ। তোমাদের ভাই নামাজ পড়তে চলে গেছে অলরেডি, কিন্তু আমার একটু লেট হয়ে গেছে। আমি মনে হয় যায় আর জামাত পাবো না, তারপরেও আর কি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। গোসল করতে লেট হয়ে গেছে, জানি না দেশের অবস্থা কবে ঠিক হয় আর এই ভিডিও কবে আপলোড হয়। যাই তাড়াতাড়ি নামাজটা পড়ে আসি এখন। গাইজ নামাজ শেষ, রিফাত ভাই নামাজ পড়ে বের হয়ে গেছে। লো বাসায় এলো, বৃষ্টি পড়ে আট বাসায়। গাইজ এই হলো আমাদের এলাকার নাম্বার 1 ডগ, যেটার নাম হলো টিনটিন। একটা মেয়ে ডগ, খুবই গুড গার্ল। গাইজ একটা ফ্যাক্ট কই, এই কুত্তাটা অনেক অনেক বয়স হয়েছে, এটা মিনিমাম 16 বছর। এটা কত? 15-16। গাইজ তোমাদের একটা জিনিস দেখাই, এই দুইটা পেয়ারা দেখতেছো না, এটা আমাদের এলাকার এক ছোট ভাই আমাদেরকে দিছিল, একটু আগে দিয়ে গেছে। আমাদের ভিডিও দেখে এন্ড আমাদেরকে ভালো জানে, এটাই ভালোবাসা। আরে এটা কেডা রে? এটা কই বিলেটে নি? এটা একদম বাসার এই জায়গা থাকতো। কইছে যা দেওয়াল ঘষা দেওয়ার অভ্যাস কি এখনো যায় না? জায়গাটা থাকো। এখন বাজে বিকাল 5:40, যাইতাছি আমাদের এলাকার মাঠের এই দিকে। দেখি শোয়েব রিফাত আর ওইখানে আসেনি। এই যে গাইজ যেটা বলছিলাম, সবাই মিনিমিলিশন নিয়ে ব্যস্ত। বাহ বর্তমানের অবস্থা হলো এরকম, ঠিক আছে। পুরো খেলোয়াড় গুলা এই ক্লিপ গুলা দেখা তোমাদের কাছে আমাদেরকে নর্মাল মনে হইছে না? আমারও দেখে একই জিনিস মনে হইতেছে, কিন্তু আমাদের চিন্তা শক্তি ওই টাইমে ফাকড আপ হয়ে ছিল। টু বি অনেস্ট, সকালে ঘুম থেকে উঠা আমরা আগে এটা চেক করি যে ফেসবুকে কি চলতেছে, কিন্তু সেই টাইমে সবকিছু অফ ছিল। তার মাঝখানে আমাদের ছাত্র সমাজ যেটার বিরুদ্ধে আন্দোলন করতেছিল তার কিছু খবর আমরা পাইতেছিলাম। গাইজ বিশ্বাস করো, সেই সময় যে খবরগুলো আমরা পাইতেছিলাম না, আমরা এটা আসলে ভাবিই নাই যে আমাদের দেশের সরকার আমাদের ছাত্র সমাজের উপরে এরকম স্টেপগুলো নিবে। কিন্তু এত কিছুর ভিতরেও আন্দোলনটা আমাদের ছাত্র সমাজ চালায় নিছে, এন্ড এটার জন্য তাদেরকে সেলুট। এখন আবার ফিরে যায় ওই সময় হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে যায়। দেশের এই খারাপ অবস্থার ভিতরে আমাদের ফ্যামিলির অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল। আমার আম্মু খুব অসুস্থ হয়ে যায়, হঠাৎ ইমার্জেন্সি ঢাকা যাওয়া লাগবে, কারণ শরীয়তপুরে ওইটা ট্রিটমেন্ট হবে না। জুলাই 23 তারিখে আম্মুকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এন্ড তখনও কিন্তু নেট কানেকশন অফ ছিল। আমাদের শরীয়তপুর থেকে ঢাকা যাত্রাবাড়ি পর্যন্ত আমরা খুব ভালোভাবে যাইতে পারছি। গাড়ি থেকে যখন আমরা যাত্রাবাড়িতে নামি তখন আমরা দেখতে পারি যে যাত্রাবাড়ির মতো এত বিজি এরিয়াটা খুবই ঠান্ডা এবং খুবই শিথিল। কিন্তু তখন আমাদের যাত্রাবাড়ি থেকে যাওয়া লাগতো শনিয়াকড়া, কারণ ওইখানে আমাদের আত্মীয়র বাসা। এন্ড এইটাই আমাদের জন্য খুব টাফ একটা মোমেন্ট ছিল, কারণ ঢাকায় যাওয়ার 3 দিন আগেই শনিয়াকড়াতে খুব বড় ম্যাসাকার তৈরি হয়েছিল। তো যাই হোক,
অত শত না ভেবে আমরা রিক্সায় উঠে যাই আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। কিন্তু সময় খারাপ হইলে সব দিক দিয়ে খারাপ হয়। ফ্যামিলির অবস্থা খারাপ ছিল, দেশের অবস্থা খারাপ ছিল, এন্ড সেই সময়টাও খারাপ ছিল। আমরা যখন রিক্সায় দিয়ে সোনিয়াকড়া যাইতেছিলাম তখন কিছু শুট নিতেছিলাম, এন্ড তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই শুটগুলো আমরা নিতেছিলাম নর্মালি, আমরা জানতাম না আসলে যে এত চেকপোস্ট ওই জায়গায় আছে। এইভাবে ভিডিও করতে করতে যখন যাইতেছিলাম তখন হঠাৎ করে সামনে পুলিশের চেকপোস্ট। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে ওই পুলিশের চোখ আমাদের রিক্সার উপরে পড়ছে, অথচ ওইখানে আরো 50টা রিক্সা ছিল। কিন্তু আমাদের রিক্সাওয়ালা মামা আমাদেরকে খুব সাহস দিয়েছিল। সে বলেছিল, মামা যান, আপনি নর্মাল থাকেন, চোখে চোখ রেখে কথা বলবেন পুলিশের, ওরা যদি আপনারা দেখছে যে আপনি ভয় পাইছেন তখন আপনারা ধরবে। তার কথা শুনে আমরা আসলে অনেক সাহস পাই, এন্ড আমরা দুই ভাই যাই। যাওয়ার পর পুলিশ আমাদের প্রথমে ফোন নেয়, দুই ভাই থেকে 2টা ফোন নেয়। প্রথমে আমার ফোনটা লক খুলে আমার ডাইরেক্ট গ্যালারিতে ঢুকে যায়, যেটা আসলে রাইট নাই। যতটুকু জানি যে বাংলাদেশে আসলে ওই রকম রাইট আসলে কোনো জায়গায় নাই। ফোন চেক করতে পারবে কিন্তু ডাইরেক্ট গ্যালারিতে ঢুকতে পারবে না। যাই হোক, গ্যালারিতে ঢুকলো কিন্তু কিছু পাইলো না, কারণ কিছু ছিল না। তারপর আমার ছোট ভাই রিফাদের ফোন চেক করে, ওর ফোন এতটাই হাইটেক ছিল যে ওর ফোনের গ্যালারি ঢুকতে যায় ফোন ল্যাগ দিয়ে দিছে, এবং ফোনের ল্যাগের কারণে পুলিশ ওর গ্যালারিতে ঢুকতে পারেনি। ফর দ্য ফার্স্ট টাইম ফোনের ল্যাগের কারণে বিরক্ত লাগে নাই, উল্টা নিজেকে সেফ মনে হয়েছে, আমাদেরকে সেফ মনে হয়েছে। তারপর ফোন চেক করার পর বললো ঠিক আছে যাও। যখন আমাদের আত্মীয়র বাসায় আমরা যাই তখন থেকে অবস্থা পুরাই টাইট। যেই 2টা দিন আমরা ঢাকায় ছিলাম সেই 2টা রাতই আমাদের খুব ভয়ঙ্কর ছিল। একটু পরপরে শুনতেছিলাম গুলির আওয়াজ, একটু পরপরে শুনতেছিলাম যে মানুষের ধরে নিয়ে যাইতেছে। আফসোস শুট করার সাহস ওই টাইমে আমাদের হয় নাই যে একটা ক্লিপ নিয়ে রাখি। ঘরের বাতি সবাই অফ কইরা আল্লাহ আল্লাহ করতেছিল। তো গাইস, এই ছিল আমাদের স্টোরি। তোমাদেরকে আমাদের ফ্যামিলি মনে করি, তাই তোমাদের কাছে স্টোরিটা শেয়ার করলাম, যা যা ঘটছে ওই টাইমে আমাদের সাথে। এন্ড তোমরা অনেকেই বলতে পারো যে ওই সময় আমরা কোনো ভিডিও মেক করি নাই, কিন্তু না, আমাদের সেকেন্ড চ্যানেলে আমরা একটা ভিডিও বানায় রাখছিলাম, লিংক ইন দ্য ডেসক্রিপশন, চাইলে চেক করতে পারো। তো সর্বশেষ এইটাই বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা কখনো এই কৃতিত্ব ভুলবো না স্টুডেন্টদের। এন্ড এখনো আমাদেরকে সবাইকে মিলে অনেক কিছু করার বাকি। সহিংসতা, প্রতিশোধ, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তা না হলে কিসের স্বাধীনতা? আমরা ছাত্র সমাজ যেটা করতে চাইছি যে সবার একটা স্বাধীনতা থাকবে, ওটা আমাদের ভিতরেও থাকা লাগবে। তো আমরা সহিংসতাতে না যাই। আমাদের দেশের আইন কানুন আছে, যাদের দোষী মনে হবে তাদেরকে শাস্তি দিবে, যাদের দোষী মনে হবে না তাদেরকে শাস্তি দিবে না। আমাদের আইনের উপরে ভরসা রাখা উচিত। আর খুব তাড়াতাড়ি আমরা কামব্যাক করার চেষ্টা করব। দেশের পরিস্থিতি আরো যখন স্বাভাবিক হবে, সবকিছু ঠিকঠাক হবে তখন ইনশাল্লাহ। আর তোমরাও সেফ থাইকো, সিকিউর থাইকো। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, দায়িত্ব কিন্তু ভুললো না, দেশের দায়িত্ব কিন্তু অনেক কিছু এখনো বাকি আমাদের হাতে। যারা আমাদের সাথে সহিংসতা দেখাইছে আমরা তাদের মতো না হই, আমরা আমাদের মতো থাকি, স্বাধীন থাকি। আমরা মানুষ, এটা মনে রেখো। তো আল্লাহ হাফেজ।